আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। করোনার এই সময় আমরা সবাই বাসায় থাকবো, নিরাপদে থাকবো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, গত 1 এপ্রিল থেকে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যারের ঐকান্তিক ইচ্ছায় অনলাইন লাইভ ক্লাস শুরু হয়েছে। আমাদের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে আমরা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না। আজকে আমি জেরিনা ফিরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব। আজকে আমি তোমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেসটা শুরু করব। তার আগে আমি একটু বলে নিচ্ছি, তোমরা একাদশ শ্রেণীতে এক মালিকানা কারবার পড়েছো। সেখানে জানো যে সেখানে মাত্র একজন মালিক থাকে, যিনি সমস্ত ব্যবসা পরিচালনা করে এবং ব্যবসার যে লাভ ক্ষতি যাই হয় সেটা সে ভোগ করে থাকে। এবং এখানে এক মালিকানা কারবারে আলাদা কোনো সত্তা নেই, ভিন্ন কোনো সত্তা নেই, মালিকের সত্তাই ব্যবসায়ের সত্তা। ঠিক তেমনি অংশীদারি কারবারে দেখছি আমরা প্রথমে বলেছি অংশীদারি ব্যবসাটা কি। অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে একত্রিত হয়ে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে বৈধ ব্যবসার উদ্দেশ্যে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাকেই অংশীদারি কারবার বলে। এবং বাংলাদেশে প্রচলিত তোমরা দেখছো 1932 সালের অংশীদারি আইন প্রযোজ্য, এবং এই 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবারগুলো পরিচালিত হয়। এরপরে আমরা দেখব অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান। দ্যাট মিনস একটা অংশীদারি কারবারের জন্য কি কি উপাদান দরকার, মানে কি কি জিনিস থাকতে হবে এই অংশীদারি কারবারের ভিতরে। প্রথমেই আসছে একাধিক সদস্য। দ্যাট মিনস একজন যদি সদস্য হয় তাহলে সেটা এক মালিকানা কারবার হয়ে যায়। আর অংশীদারি কারবারে ন্যূনতম 2 জন থেকে সর্বোচ্চ 20 জন পর্যন্ত সদস্য থাকতে পারে। তোমরা দেখছো ওখানে আছে সাধারণত ক্ষেত্রে। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে এই সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ 10 জন। তাহলে আমরা জেনে গেলাম যে অংশীদারি কারবারে কতজন সদস্য থাকবে, 2 থেকে 20 জন সাধারণ ক্ষেত্রে, এবং ব্যাংকিং ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 10 জন। এখন আসো খ নাম্বারে চুক্তি। অংশীদারি কারবারের মধ্যে একটা প্রধান এবং অন্যতম বিষয় হচ্ছে চুক্তি। চুক্তি থাকতেই হবে, চুক্তি না থাকলে কোনো অংশীদারি কারবার হবে না। তাহলে এই চুক্তিটা হতে পারে লিখিত, মৌখিক এবং লিখিত দুটাই। এখন কথা হচ্ছে মৌখিক চুক্তি মানে কি, আমি আমার বন্ধু মিলে মুখে মুখে যে চুক্তিটা করছি সেটা হচ্ছে মৌখিক চুক্তি। দ্যাট মিনস এটার কোনো লিখিত দলিল নেই। কিন্তু চুক্তিটা যদি লিখিত হয় তাহলে এটার একটা ডকুমেন্ট থাকে। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, নিজেদের মধ্যে যদি কোনো দেনা পাওনার ব্যাপার থাকে, তাহলে এই যেটা লেখা থাকবে আমি আমার অপর অংশীদারের বিরুদ্ধে আমি কি করতে পারবো, মামলা করতে পারবো। এক অংশীদার আরেক অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারে যদি সেটা লিখিত থাকে। এজন্য আমরা বলবো চুক্তিটা লিখিত হওয়াই বাঞ্ছনীয়, ভালো। 3 নম্বরে দেখো বৈধ ব্যবসা। অংশীদারি কারবার হতে গেলে অবশ্যই সেটা বৈধ ব্যবসা হতে হবে। কোনো অবৈধ ব্যবসা হলে সেটাকে আমরা অংশীদারি কারবার বলবো না। যেমন কেউ যদি চোরা কারবারের উদ্দেশ্যে 2 জন বা 3 জনের মধ্যে যদি কোনো চুক্তি হয় তাহলে সেটাকে আমরা অংশীদারি কারবার, যদিও সেখানে চুক্তি আছে কিন্তু সেই ব্যবসাটা অবশ্যই বৈধ হতে হবে। ঘ নাম্বারে আমরা দেখছি মুনাফা অর্জন ও বন্টন। অংশীদারি কারবার অবশ্যই মুনাফা অর্জনের জন্য হতে হবে। অমুনাফাভোগী হলে সেটাকে আমরা অংশীদারি কারবার বলতে পারবো না। দায় দায়িত্ব কি, দায় দায়িত্ব প্রত্যেক অংশীদারের দায় এখানে অসীম। দ্যাট মিনস একজন অংশীদার তার শুধুমাত্র মূলধন সরবরাহ করবে সে পর্যন্তই দায় না, তার দায়টা অসীম থাকে। সে নিজে যতটুকু মূলধন সরবরাহ করে এবং ব্যক্তিগতভাবে সে সমস্ত প্রকার দায় দায়িত্বের জন্য দায়ী থাকে। এটা হচ্ছে আমার অংশীদারি কারবারের অপরিহার্য উপাদান, মানে এই সমস্ত উপাদান একটা অংশীদারি কারবারের মধ্যে থাকতেই হবে। এরপরে আমরা আসবো 3 নম্বরে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য।
একটা অংশীদারি ব্যবসা হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগবে। এখানে আমি কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছি, আরো বৈশিষ্ট্য আছে, যেমন এই জিনিসগুলোই কিন্তু ওই যে একাধিক সদস্য থাকতে হবে, এটাও একটা বৈশিষ্ট্য, সেখানে চুক্তি অবশ্যই থাকতে হবে, এটাও আরেকটা বৈশিষ্ট্য, মুনাফা অর্জন ও বন্টন এটাও একটা বৈশিষ্ট্য। এগুলো উপাদানের মধ্যে দিয়েছি বলে আমি এর বৈশিষ্ট্যের মধ্যে দেইনি। আলাদাভাবে এগুলো ছাড়াও যে আরো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে মূলধন সরবরাহ। প্রত্যেক অংশীদারকে এখানে মূলধন সরবরাহ করতে হবে। আবার এটাও ঠিক যে কেউ যদি মূলধন সরবরাহ না করে, মূলধন সরবরাহ না করেও অনেকে অংশীদার হতে পারে, সেক্ষেত্রে আমরা অংশীদারদের প্রকারভেদের মধ্যে ওটা চলে যাবে আমার। বা আমি এখনো বলে দিতে পারি যে মূলধন সরবরাহ না করেও একজন অংশীদার হতে পারে। সে যদি কারবারে সার্বক্ষণিক কাজ করে, সার্বক্ষণিক মূলধন না দিয়েও সে সার্বক্ষণিক কাজ করার মাধ্যমে এবং দায় দায়িত্ব অসীম দায় বহন করেও সে আরেকজন অংশীদার হতে পারে। তাহলে মূলধন সরবরাহ করতে হবে চুক্তিপত্রে উল্লেখিত হারে, দ্যাট মিন্স চুক্তিতে আমার উল্লেখ থাকতে হবে যে এক একজন অংশীদার কতটুকু মূলধন দিবে, সেই অনুযায়ী আমাকে মূলধন সরবরাহ করতে হবে। পরিচালনা, অংশীদারি কারবারের সকল অংশীদার অথবা তাদের পক্ষ থেকে একজন অংশীদারি কারবার পরিচালনা করতে পারে। মালিকানা হস্তান্তর, অংশীদারি কারবারে অপর অংশীদারের অনুমতি ছাড়া কোনোভাবেই অংশীদারি কারবারের মালিকানা হস্তান্তর করা যায় না। ঘটে আসছে আইনগত সত্তা। আমি আগেই বলেছি যে এক মালিকানা কারবার যেমন মালিক এবং ব্যবসা অভিন্ন, ঠিক তেমনি অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদার এবং ব্যবসা অভিন্ন, এজন্য এর কোনো আলাদা আইনগত সত্তা নেই। নিবন্ধন, অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক নয়। আমি আবার বলছি, নিবন্ধনটা খুবই ইম্পর্টেন্ট। নিবন্ধন হচ্ছে অংশীদারি 1932 সালের অংশীদারি আইনে বলা আছে অংশীদারি আইনের নিবন্ধন বাধ্যতামূলক নয়, কিন্তু আমাদের কথা হচ্ছে নিবন্ধন না করার ফলে একটা অংশীদারি কারবার নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা একটু বলছি এটা, যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিবন্ধনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কোনো অংশীদারি কারবার যদি নিবন্ধিত না হয় তাহলে সে অপর অংশীদারের বিরুদ্ধে বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি টাকার জন্য মামলা দায়ের করতে পারবে না, কিন্তু তৃতীয় পক্ষ ওই অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। ঠিক তেমনি অংশীদারি কারবার অপরের কাছ থেকে কোনো দেনা আদায়ের জন্য তার বিরুদ্ধে মামলা করতে পারবে না। এই কারণেই অংশীদারি কারবারের নিবন্ধনটা বা আমরা বলি যে বাধ্যতামূলক না, কিন্তু নিবন্ধিত হওয়া ভালো। অসীম দায়, আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা অংশীদারের অসীম দায়, দ্যাট মিনস শুধুমাত্র মূলধন সরবরাহের দায় দ্বারাই সে সীমাবদ্ধ না, ব্যক্তিগতভাবেও তার সম্পত্তি, যদি কোনো অংশীদার দেউলিয়া হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে সে দায় পরিশোধ করতে হবে। এই কারণে বলা হয়েছে যে প্রত্যেকটা অংশীদারের দায় এখানে অসীম। 4 নম্বরে আমরা দেখছি অংশীদারি কারবারের গঠন পদ্ধতি। একটা অংশীদারি কারবার হতে গেলে সেটা কিভাবে গঠিত হবে, একটা অংশীদারি কারবার কিভাবে গঠিত হবে সেটার মধ্যে আমরা দেখছি 2 বা ততোধিক ব্যক্তির মিলন। তার মানে আমরা প্রথমেই বলেছি সাধারণ ক্ষেত্রে 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্য নিজেদের মধ্যে একত্রিত হয়ে এদের মধ্যে চুক্তি সম্পাদন, পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে একটা অংশীদারি কারবার গঠিত হয়। আর এখানে নিবন্ধন বলা হয়েছে, আমি এখানে লিখেছি প্রয়োজনে তারা কি করতে পারে, নিবন্ধন করতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান নিবন্ধিত হওয়া বাঞ্ছনীয়, ভালো। কারণ নিবন্ধিত না হলে কি হয়, আমি একটু আগেই বলেছি, সে অপর অংশীদারের বিরুদ্ধে বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি টাকা আদায়ের জন্য মামলা দায়ের করতে পারবে না, কিন্তু তৃতীয় পক্ষ অংশীদারের বিরুদ্ধে বা অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, এজন্য নিবন্ধন হওয়াটা ভালো। এরপরে হচ্ছে অনুমতিপত্র সংগ্রহ। অনুমতিপত্র সংগ্রহ বিশেষ বিশেষ অংশীদারি কারবারের ক্ষেত্রে পৌরসভা বা সরকারের স্থানীয় কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে পারে। এরপরে আসছে কার্যারম্ভ। এই সমস্ত জিনিস সম্পাদন করা, 1, 2, 3, 4, এই সমস্ত 4টা পয়েন্ট সম্পাদন করার পরে অংশীদারি কারবার তার কাজ শুরু করতে পারে। এখন আমরা দেখব
অংশীদারি চুক্তিপত্র এবং চুক্তিপত্রের বিষয়বস্তু। অংশীদারি কারবারে চুক্তি হচ্ছে বাধ্যতামূলক, চুক্তি থাকতেই হবে। তবে চুক্তিটা যখন লিখিত হবে তখন সেটাকে আমরা চুক্তিপত্র বলবো। চুক্তিপত্র লিখিত হওয়া কেন দরকার সেটা আমরা আগেই বলেছি, যে চুক্তিপত্র যদি লিখিত না থাকে তাহলে একজন অংশীদার অন্য অংশীদারের বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ সেটা যদি লিখিত না হয় কোনো ডকুমেন্ট সে আদালতে সাবমিট করতে পারবে না। এই জন্য চুক্তিপত্রটা অবশ্যই লিখিত হতে হবে এবং বিভিন্ন বিষয় নিজেদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হলে সেটা যদি লিখিত থাকে তাহলে সমস্যার সমাধান করাটা অনেক বেশি ইজি হয়। এ কারণে চুক্তিপত্র অবশ্যই লিখিত থাকা ভালো। এবং এই চুক্তিপত্রে যে সমস্ত বিষয়গুলো থাকবে, একটা কারবার পরিচালনার যাবতীয় বিষয়ই আমার চুক্তিপত্রে থাকবে। চুক্তিপত্রে থাকবে কারবারটা কেন গঠিত হয়েছে, কি কারণে গঠিত হয়েছে, সদস্য সংখ্যা কতজন, সদস্যরা প্রত্যেকে কত কত করে মূলধন কারবারে সরবরাহ করবে, কেউ অতিরিক্ত মূলধন সরবরাহ করবে কিনা, কোনো অংশীদার যদি ঋণ হিসেবে অতিরিক্ত অর্থ ব্যবসায় প্রদান করে তাহলে তার সুদের হার, কেউ যদি কারবারে কাজ করে বা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে তাহলে তার বেতন কি হবে এবং লাভ লোকসান কি হারে নিজেদের মধ্যে বন্টিত হবে, তারপর কারবারের হিসাব পদ্ধতিটা কিরকম হবে, কতদিন পর পর হিসাবটা হিসাব রাখতে হবে এবং হিসাবটা কোথায় সংরক্ষিত থাকবে, সকল অংশীদার সেই হিসাবপত্র দেখতে পারবে কিনা, এই সমস্ত খুঁটিনাটি ইচ অ্যান্ড এভরিথিং এবং কারবারের বিরোধ সাধন সম্পর্কেও সেই চুক্তিপত্রে লেখা থাকবে। দ্যাট মিনস একটা কারবার পরিচালনার জন্য যত রকম সমস্যার উদ্ভব হয় বা যত রকম ক্রাইসিস হয় সেই সমস্ত ব্যাপারগুলোই আমার অংশীদারি চুক্তির ভিতরে থাকবে। এরপরে আমরা 6 নম্বরে আসি, অংশীদারি চুক্তির অবর্তমানে প্রযোজ্য আইনের বিধান ও নীতিমালা সমূহ। আমরা আগেই বলেছি যে বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনটা বাংলাদেশে প্রচলিত রয়েছে। ওই 1932 সালে অংশীদারি আইনে যেগুলো বলা আছে, যদি কোনো অংশীদারি কারবারে কোনো চুক্তিপত্রে কোনো বিষয় উল্লেখ না থাকে তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সেই জিনিসগুলো সমাধান হবে। তার মধ্যে কিছু জিনিস উল্লেখযোগ্য যেগুলো আমি এখানে দিয়েছি, যেমন চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে তাহলে সকল অংশীদার সমানভাবে লাভ ক্ষতির অংশ ভাগ করে নেবে। কতে আমরা দেখছি যে অংশীদার কর্তৃক ঋণ হিসেবে প্রদত্ত অর্থের উপর বার্ষিক 6% হারে সুদ পাবে। এটা তোমরা সবসময় মনে রাখবা, আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা দেখব অঙ্কের মধ্যে কখনো কখনো আমার সুদের হার উল্লেখ থাকবে না, তখন আমাদের এটা মনে রাখতে হবে যে বার্ষিক 6% হারে যে ঋণ দিবে তাকে সুদ দিতে হবে। এরপরে আমরা দেখছি কারবার পরিচালনার জন্য কোনো অংশীদার কোনো প্রকার বেতন বা কমিশন পাবে না। যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে তাহলেই বেতন পাবে, আদারওয়াইজ সে বেতন পাবে না। সকল অংশীদার সমান মূলধন সরবরাহ করবে এবং সমান অর্থ উত্তোলন করবে। দ্যাট মিনস যদি চুক্তিপত্রে আমার কোনো কিছু উল্লেখ না থাকে তাহলেই আমার এই জিনিসগুলো হবে। আর এরপর আমরা দেখছি যে কারবারের ব্যবস্থাপনা বা পরিচালনার বিষয়ে কোনো মতানৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মত অনুযায়ী তার মীমাংসা করতে হবে। এছাড়াও রয়েছে, যদি কোনো অংশীদার দেউলিয়া হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে তার দায় মেটাতে হবে। এছাড়াও আরো অনেক বিষয় আমাদের চুক্তির অবর্তমানে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সেটা সমাধান করতে হবে। এরপরে আমরা দেখছি যে অংশীদারি ব্যবসার প্রকারভেদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসাটা মেইনলি আমার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। এখন সাধারণ অংশীদারি ব্যবসাটা কি? সাধারণ অংশীদারি ব্যবসা হচ্ছে সাধারণভাবে যে অংশীদারি, দ্যাট মিনস দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে যে অংশীদারি কারবার গড়ে ওঠে, যেটার কোনো যেখানে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে সেটাই হচ্ছে আমার সাধারণ অংশীদারি কারবার। দ্যাট মিনস এখানে হচ্ছে অংশীদারদের দায়টা মেইনলি বলা হয়েছে, এখানে সব অংশীদারদের দায় অসীম, এখানে কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ না, সকল অংশীদারের দায় অসীম এবং 2 থেকে সাধারণ ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অংশীদার নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে
যে ব্যবসা, বৈধ উদ্দেশ্যে যে ব্যবসা গড়ে তোলে সেটাই হচ্ছে আমার সাধারণ অংশীদারি ব্যবসা। আর এরপরে আমরা দেখছি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় এক বা একাধিক সদস্যের দায়, সবার না, এক বা একাধিক সদস্যের দায় সীমাবদ্ধ। দ্যাট মিনস তার দায়টা আমার চুক্তিপত্রে উল্লেখ থাকবে, তার দায় অসীম হবে না। চুক্তিপত্রে উল্লেখ থাকবে যে তার সে এতটুকু দায় বহন করবে, সেটাকে বলা হয় সীমা, বা এক বা একাধিক সদস্যের অন্যান্য সদস্যের দায় অসীম থাকবে, সেটাই হচ্ছে আমার সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। এখন আমরা দেখছি সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে বিশেষ অংশীদারি ব্যবসা। এখন ঐচ্ছিক অংশীদারি ব্যবসাটা কি? ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, ব্যবসাটা চলতে থাকে, চুক্তিপত্রে কোনো নির্দিষ্ট সময়টা উল্লেখ থাকে না যে এত সময়ের জন্য অংশীদারি ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়েছে, বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য অংশীদারি ব্যবসাটা প্রতিষ্ঠিত হয় না, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। দ্যাট মিনস এখানে হচ্ছে আমার নির্দিষ্ট টাইম পিরিয়ডও থাকবে না আমার, এবং নির্দিষ্ট কোনো উদ্দেশ্যও থাকবে না, চুক্তিপত্রে এরকম কোনো কিছু থাকবে না। সকল অংশীদার যদি সর্বসম্মতি একসাথে মিলিত হয়ে একটা সিদ্ধান্ত নেয় যে তারা অংশীদারি কারবার বিলুপ্ত করবে, তাহলে অংশীদারি কারবার বিলুপ্ত হবে, আদারওয়াইজ না। আর বিশেষ অংশীদারি ব্যবসা, বিশেষ অংশীদারি ব্যবসা একটা বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ সময়ের জন্য এই অংশীদারি ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি বিশেষ অংশীদারি ব্যবসাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। আমরা বুঝতেই পারছি নির্দিষ্ট মেয়াদ মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই অংশীদারি ব্যবসাটা প্রতিষ্ঠিত হয়। নির্দিষ্ট মেয়াদ আমার চুক্তিপত্রে উল্লেখ থাকবে, নির্দিষ্ট মেয়াদের পরে সেটা হতে পারে 2 বছর 3 বছর, চুক্তিপত্র অনুযায়ী এটা থাকবে। চুক্তিপত্র যেটা লেখা থাকবে সেই অনুযায়ী আমার অংশীদারি, সেই সময়ের জন্য আমার অংশীদারি কারবারটা প্রতিষ্ঠিত হবে। সেই সময়ের পরে অংশীদারি কারবার অটোমেটিক বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। যদি বিলুপ্ত না হয় তাহলে সেটা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হিসেবে চলতে থাকবে। ঠিক একইভাবে নির্ধারিত উদ্দেশ্যে অংশীদারি ব্যবসা মানে হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত হয়। যেমন যদি কোনো অংশীদারি কারবার প্রতিষ্ঠিত হয় একটা বিল্ডিং তৈরির জন্য, তাহলে শুধুমাত্র নির্দিষ্ট বিল্ডিং তৈরির পরে সে অংশীদারি কারবারটা ভেঙে যাবে। যদি সেটা ভেঙে না যায়, যদি সেটা চলতে থাকে, তাহলে সেটাকে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলবো। এ পর্যায়ে আমরা অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব ও বৈষম্য নিয়ে আলোচনা করব। আমরা অংশীদারি প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান অংশীদারি প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী তৈরির উদ্দেশ্যে আমরা ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব এবং উদ্ধৃতপত্র প্রস্তুত করব। এগুলোর মাধ্যমে আমরা অংশীদারি প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী তৈরি করব। এছাড়াও অংশীদারদের ব্যক্তিগত হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, চলতি হিসাব ও ঋণ হিসাব আমাদেরকে রাখতে হয়। আমরা আমাদের এই অধ্যায়ে আমরা লাভ লোকসান বন্টন হিসাব, আমাদের এই অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব, অংশীদারি ব্যবসায়ী হিসাবের ভিতরে আমরা লাভ লোকসান বন্টন হিসাব এবং অংশীদারদের ব্যক্তিগত হিসাবগুলো নিয়ে মূলত আলোচনা করব। এখন আমি একটু আসি ক্রয় বিক্রয় হিসাব। তোমরা অলরেডি তোমাদের একাদশ শ্রেণীতে এক মালিকানা কারবারের যে ক্রয় বিক্রয় হিসাব তৈরি করেছো, ঠিক একইভাবে অংশীদারি প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় হিসাব তৈরি করতে হয়। লাভ লোকসান হিসাবও অনুরূপ। লাভ লোকসান হিসাবের লাভটা লাভ লোকসান বন্টন হিসাবের মধ্যে দেওয়া হয় এবং এই লাভ লোকসান বন্টন হিসাবে অংশীদারদের অংশীদারি প্রতিষ্ঠানের যত রকমের পাওনা আছে সেই জিনিসগুলো মেইনলি দেখানো হয়। কোনো অংশীদার যদি বেতন পায়, অংশীদারি প্রতিষ্ঠানে কাজ করার জন্য কেউ যদি কমিশন পায়, অংশীদারদের মূলধনের উপর যদি সুদের ব্যবস্থা থাকে, উত্তোলনের উপর যদি সুদের ব্যবস্থা থাকে, তাহলে এই জিনিসগুলো এবং সর্বোপরি অংশীদারদের লাভ লোকসান, অংশীদাররা লাভ বা লোকসানের যে অনুপাতগুলো, সেই অনুপাতগুলো লাভ লোকসান আবন্টন হিসেবে দেখানো হয়। যদি কোনো লাভ লোকসান হিসেবে কোনো আইটেম বাদ পড়ে যায়, আমি আবার বলছি লাভ লোকসান হিসেবে অন্তর্ভুক্ত হয় না, লাভ লোকসান হিসেবের আইটেম, সেটা যদি লাভ লোকসান বন্টন লাভ লোকসান হিসেবে না আসে বা যদি বাদ পড়ে যায়, ভুলক্রমে বাদ পড়ে যায় অন্তর্ভুক্ত করা, সেই
জিনিসগুলো লাভ লোকসান বন্টন হিসেবে আমরা অ্যাডজাস্ট করে দিই, লাভ লোকসান হিসাবে সেই জিনিসগুলো আসবে। এবং এই অধ্যায়ে আমরা মেইনলি আলোচনা করব লাভ লোকসান বন্টন হিসাব এবং অংশীদারদের ব্যক্তিগত হিসাব। অংশীদারদের ব্যক্তিগত হিসাবগুলো আমি একটু আলোচনা করছি। মূলধন হিসাব হচ্ছে কোনো অংশীদার কারবারে কি পরিমাণে মূলধন কারবারে বিনিয়োগ করে সেই জিনিসটা, অতিরিক্ত মূলধন যদি কোনো অংশীদার দিয়ে থাকে তাহলে সেই মূলধনটা এখানে আসবে। উত্তোলন হিসাব কি, প্রতিটা অংশীদার যদি চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে যে অংশীদাররা অংশীদারি কারবার থেকে পণ্য বা টাকা উত্তোলন করতে পারবে, সেই জিনিসগুলো আমরা উত্তোলন হিসেবে দিব। এবং এই উত্তোলন হিসেবে উত্তোলনের উপর যদি কোনো সুদ ধার্য করা হয় সেটা উত্তোলন হিসাবে আসবে। চলতি হিসাব হচ্ছে আমরা পরবর্তীতে পড়ব যে এখানে মূলধন হিসাব রাখার পদ্ধতি দুটা, একটা হচ্ছে স্থির পদ্ধতি আর একটা পরিবর্তনশীল পদ্ধতি। এই স্থির মূলধন পদ্ধতিতে সাধারণত চলতি হিসাব আসে, সেটা আমরা একটু পরেই পুরোটা আলোচনা করব। যে স্থির মূলধন পদ্ধতিতে মূলধনটা এখানে স্থির থাকে, দ্যাট মিনস সেখানে প্রাথমিক যেই মূলধন এবং অতিরিক্ত মূলধনটা আসে অবশিষ্ট সবগুলো চলে যাবে আমার চলতি হিসেবে। এবং ঋণ হিসাব হচ্ছে যদি কোনো অংশীদার কারবারে ঋণ দিয়ে থাকে, কোনো টাকা ঋণ দিয়ে থাকে, ঋণ হিসেবে দিয়ে থাকে, সেই ঋণের টাকা এবং সুদের পরিমাণটা আমার ঋণ হিসেবে আসবে। পরবর্তীতে আমরা যখন এই জিনিসগুলো আলোচনা করব সেটা ছকের মাধ্যমে আমরা দেখাবো। এখন আমরা দেখব লাভ লোকসান বন্টন হিসাব তৈরি পদ্ধতি ও এর ছক। লাভ লোকসান হিসাব তৈরি করার পরে আমার যে নিট লাভটা সেটা আমি কি করব, লাভ লোকসান হিসেবে নিয়ে আসবো। এখানে তোমরা ছকে দেখতে পাচ্ছ এই যে লাভ লোকসান হিসাব নিট লাভ। লাভ লোকসান হিসাব থেকে নিট লাভটা আমরা এই লাভ লোকসান বন্টন হিসাবে নিয়ে আসব। এরপরে আমি কি বলেছিলাম যে অংশীদারি কারবারে যে জিনিসগুলো পাবে, দ্যাট মিনস তাদের বেতন, কমিশন, ঋণের সুদ, মূলধনের সুদ, এগুলো যদি থাকে, দ্যাট মিনস কারবারে তাদের সমস্ত প্রকার দেনাগুলো তারা কি করবে এই লাভ লোকসান বন্টন হিসেবে আমরা দেখাবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ছকটা খেয়াল করো, লাভ লোকসান বন্টন হিসাব 2000, এখানে সাল দেই না, তোমরা যখন করবা তখন সালটা আসবে, এত সালে এত তারিখে সমাপ্ত বছরের। এখানে ডেবিট পাশ আছে, ক্রেডিট পাশ আছে। ডেবিট পাশে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদাররা কারবার থেকে যেই টাকাগুলো পাবে সবগুলোই আমার কি হবে, আমার ডেবিট পাশে আসছে। আর ক্রেডিট পাশে কোনগুলো আসছে, অংশীদারদের কাছ থেকে অংশীদারি কারবার যে টাকাটা পাবে। এখানে আমরা দেখছি যে এখানে হচ্ছে উত্তোলনের সুদ আছে, উত্তোলনের সুদ। আর যদি অংশীদারি কারবারে কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা এখানে আসবে, ক্রেডিট পাশে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট পাশে আমাদের অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। আমরা মূলধন কেন লিখেছি এখানে, অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। মূলধন পদ্ধতি আমরা পরবর্তীতে দেখতে পাবো যে মূলধন পদ্ধতিতে যদি স্থির মূলধন পদ্ধতি হয়, সেখানে মূলধনটা ফিক্স থাকে, এই জন্য সেখানে বাদ বাকি সমস্ত আইটেম গুলো আমার চলে আসে চলতি হিসেবে, এই জন্য আমি অবলিক দিয়ে লিখেছি। আর মূলধনটা যদি পরিবর্তনশীল হয় তাহলে সবকিছু মূলধন হিসাবে অ্যাডজাস্ট হবে, সেক্ষেত্রে মূলধন হিসাবে যাবে। এখানে মূলধনের সুদটা আসলো, এটা হচ্ছে অংশীদারি কারবারে অংশীদারদের পাওনা। এখানে আমরা ক ও খ কাল্পনিক দুজন অংশীদার নিয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি অংশীদারদের মূলধন বা চলতি হিসাব বেতন। কোনো অংশীদার যদি কারবার থেকে কোনো বেতন পায়, চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে সেই অনুযায়ী তাকে বেতন দেয়া হবে। আমরা এখানে কাল্পনিক দুটো ইসের মাধ্যমে দেখছি যে ক ও খ বেতন পাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ, এখানে আসছে অংশীদারদের মূলধন, চলতি বা ঋণ হিসাব। আমাদের অঙ্কে যদি আমাকে বলে যে আমাকে ঋণ হিসাব তৈরি করতে হবে, তাহলে আমি ঋণের সুদটা আমার ঋণ হিসাবে দেখাবো, আদারওয়াইজ সেটা আমার মূলধন হিসাব অথবা চলতি হিসাবে যাবে। তাহলে ঋণের সুদের কথাও আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে ঋণের সুদ যদি আমার চুক্তিপত্রে যেভাবে উল্লেখ থাকবে, যেই পার্সেন্টেজটা দেয়া থাকবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা ঋণের সুদটা ধরবো। যদি আমার চুক্তিপত্রে বা আমার প্রশ্নের মধ্যে কোনো ঋণের সুদের পরিমাণ উল্লেখ না থাকে, তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী আমরা 6% হারে ঋণের সুদ ধরবো। এরপরে আসছে আমার কমিশন।
আমার চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে কোনো অংশীদার কমিশন পাবে, তাহলে আমার এখানে কমিশন আসবে, আদারওয়াইজ আসবে না। আমরা এখানে কাল্পনিকটা কমিশন দিলাম। তাহলে আমাদের এখানে ডেবিট পাশে আমাদের কি আসছে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন। এই আইটেমগুলো আমার অংশীদারি কারবারের কাছে পাওনা, সুতরাং ডেবিট পাশে সেই আইটেমগুলো আসছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার্ট দিয়ে আমি লিখেছি লাভ লোকসান হিসেবে সমন্বয় হয়নি এমন দফা সমূহ। দ্যাট মিনস আমি যদি কোনো আইটেম যদি আমার লাভ লোকসান হিসেবে আমি সমন্বয় না করি, বাদ পড়ে যায় ভুলে, তাহলে এখানে এসে লাভ লোকসান বন্টন হিসেবে এসে আমাকে সেটাকে সমন্বয় করতে হবে। তার মধ্যে আছে যেমন বকেয়া খরচ যদি কোনোটা বাদ পড়ে যায়, কুড়িন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, তহবিলে স্থানান্তর, যে কোনো ধরনের সঞ্চিতি, সেটা আমার এখানে আসবে। এবং সর্বোপরি এই কারবার থেকে যেই মুনাফাটা হবে সেই মুনাফাটা আমাদের রেশিও অনুযায়ী, আমার প্রশ্নে আমার রেশিও দিয়ে থাকবে যে অংশীদাররা কত হারে মুনাফার অংশ পাবে, সেই অনুযায়ী আমি তাদেরকে বন্টন করে দেব। এবার আমি ক্রেডিট পাশে আসি। ক্রেডিট পাশে আমি দেখছি আমার লাভ লোকসান হিসাব, নিট লাভ স্থানান্তরিত হয়েছে। আমার আগে যে লাভ লোকসান হিসাব আমি করেছিলাম, ক্রয় বিক্রয় হিসাবের মোট লাভটা আমার কোথায় যায়? নিট লাভে যায়। তোমরা একাদশ শ্রেণীতে এক মালিকানা কারবারে দেখেছো। এবং এই লাভ লোকসান হিসাবের নিট লাভটা আমি লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে দিব। এরপরে কি দিব? উত্তোলনের সুদ। দ্যাট মিনস অংশীদাররা যদি কোনো পণ্যের উপর সুদ হবে না, যদি কোনো নগদ উত্তোলন করে থাকে তাহলে তার উপর সুদ ধরতে হবে। তাহলে অংশীদারদের কাছে এটা অংশীদারি কারবারের পাওনা, সুতরাং এটা ক্রেডিট পাশে আসছে। এছাড়াও লাভ লোকসান হিসেবে সমন্বয় হয়নি এমন দফা, যেমন অগ্রিম আয়, এটা আমার কোথায় আসবে? ক্রেডিট পাশে আসবে। আর যদি এমন হয় যে অংশীদারি কারবারে যে লাভ হয়েছে তার থেকে তার খরচের পরিমাণ বেশি, খরচ ঠিক না, এটা অংশীদারদের পাওনার পরিমাণ বেশি, তাহলে আমার ক্ষতি হবে। সেই ক্ষতিটা আমি ক্রেডিট পাশে দেখাবো। এটাই হচ্ছে আমার লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা পরবর্তীতে যখন অঙ্কে যাব তখন এখানে ফিগারগুলো আসবে। এই ছকটা তোমাদের খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজের থেকে মোট কথা হচ্ছে মনে রাখতে হবে যে অংশীদারি কারবারের কাছ থেকে যে পাওনাগুলো আছে সেগুলো ডেবিট দিকে আসবে, এবং অংশীদারদের কাছে অংশীদারি কারবারের যে পাওনা সেগুলো আমার ক্রেডিট দিকে আসবে। এখন আমরা দেখব অংশীদারদের মূলধন ও এর সংরক্ষণ পদ্ধতি। অংশীদারদের মূলধনটা আমরা আগেই শুনেছি যে অংশীদারগণ কারবারে কি হারে মূলধন নিয়ে আসবে সেটা চুক্তিপত্রে উল্লেখ থাকে। তো অংশীদারদের এই মূলধন হিসাবটা তাদের ব্যক্তিগত হিসাব। আমাদের এই অংশীদারি আমরা যখন কারবার করি তখন এই অংশীদার পার্টনারশিপ বিজনেসে আমাদের লাভ লোকসান আবন্টন এবং তাদের পার্সোনাল হিসাবগুলো রাখার অঙ্কগুলোই আমাদের পরীক্ষায় আসে। এই জন্য এই জিনিসগুলো আমাদের জানা দরকার যে অংশীদারদের মূলধন হিসাব রাখার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থায়ী বা স্থিতিশীল থেকে আমরা বুঝতে পারছি যে এখানে মূলধনটা স্থির থাকবে, দ্যাট মিনস মূলধনের কোনো পরিবর্তন হবে না। অংশীদারি কারবারে অংশীদারদের প্রাপ্য অংশটুকু তাদের চলতি হিসাবে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমাদের দুটো হিসাব রাখতে হবে, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। মূলধন হিসাবে মূলধনটা আমাদের স্থির থাকবে, দ্যাট মিনস মূলধনের কোনো পরিবর্তন হবে না। আগের মূলধন প্রাথমিক অবস্থায় অংশীদারি কারবারে যে মূলধনটা নিয়ে আসে সেই মূলধন, এবং অতিরিক্ত মূলধন হিসেবে সে যদি কোনো কিছু আনে তাহলে সেটা মূলধন হিসেবে যাবে। বাদ বাকি অংশীদারদের সমস্ত পাওনা, অংশীদারি কারবারে অংশীদারদের যে পাওনা, বেতন, কমিশন, ঋণের সুদ, ঋণের সুদ, লাভের অংশ, এগুলো চলে যাবে চলতি হিসাবে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। সেখানে আমরা শুধু একটাই হিসাব রাখবো, মূলধন হিসাব। তো এই মূলধন হিসাবে এই পরিবর্তনশীল পদ্ধতি মানে বোঝা যাচ্ছে যে মূলধনটা পরিবর্তিত হবে, প্রত্যেক বছর এর ব্যালেন্সটা কি হবে? চেঞ্জ হবে। কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধনের ব্যালেন্সটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী মূলধন পদ্ধতিতে আমি অংশীদারদের মূলধন হিসেবে একটা ডেমো দেখিয়েছি তোমাদেরকে। এখানে দেখো ডেবিট পাশ আর ক্রেডিট পাশ, এখানে কি আছে? তারিখ দেয়া আছে। তারিখের নিচে তোমরা সালটা খেয়াল করো, যে ইয়ারে তোমার অঙ্ক থাকবে সেই সালটা দিবা।
31শে ডিসেম্বর তারিখে তোমরা দেখছো ব্যালেন্স সিডি। আমরা জানি মূলধন হিসাবের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট, দ্যাট মিন্স মূলধনটা কি প্রতিষ্ঠানের কাছে দায়, প্রতিষ্ঠানের কাছে দায়, এই কারণে মূলধনটা ক্রেডিট হয়। এই আর এই ক্রেডিট পাশে তোমরা দেখো এখানে তারিখ, বিবরণ, টাকার পরিমাণ। আমার কাল্পনিক 3জন অংশীদার ক খ গ দেয়া আছে, আর এখানে দেয়া আছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে বিগত বছরের মূলধনের ব্যালেন্সটা চলতি বছরে চলে আসবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নগদান অবলিক ব্যাংক হিসাব, দ্যাট মিন্স অতিরিক্ত মূলধন যদি অংশীদার নগদ টাকায় নিয়ে আসে বা চেকের মাধ্যমে প্রদান করে, সেক্ষেত্রে অতিরিক্ত মূলধন নগদান বা ব্যাংক হবে। এরপরে দেখছো সম্পত্তি হিসাব, দ্যাট মিন্স অতিরিক্ত মূলধন যদি নগদ টাকায় না নিয়ে আসে, যদি কোনো সম্পত্তি সে কারবারে নিয়ে আসে, সেই ক্ষেত্রে সেই সম্পত্তি হিসেবে, যেমন কোনো দালান নিয়ে আসতে পারে, কোনো জমি দিতে পারে, সেই ক্ষেত্রে সেই দালান কোঠা বা জমি সেটাকে আমরা ক্রেডিট করবো অতিরিক্ত মূলধন হিসেবে। এরপরে যোগ করার পরে যে ব্যালেন্সটা আসবে, এখানে যে ব্যালেন্সটা আসবে সেটাই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। এবং পরবর্তী বছরে, পরবর্তী ইয়ারে জানুয়ারি মাসে এই ব্যালেন্সটাই আমার বিডি হিসেবে পরবর্তী বছর ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এখন আমরা দেখব অংশীদারদের স্থায়ী মূলধন পদ্ধতির দ্বিতীয় অংশ, অংশীদারের চলতি হিসাব। এখানে হচ্ছে অংশীদারদের সমস্ত প্রকার পাওনা এবং অংশীদারি কারবারে অংশীদারদের সমস্ত প্রকার পাওনা এবং অংশীদারদের কাছ থেকে অংশীদারি প্রতিষ্ঠানে যে পাওনা থাকে সেই হিসাবগুলো আমরা এখানে রাখবো। এখানে আমার শুধু মূলধন আসবে না, অবশিষ্ট সবকিছু আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ব্যালেন্স বিডি, দ্যাট মিন্স বিগত বছরীয় চলতি হিসাবের যে ব্যালেন্সটা থাকে সেটা ব্যালেন্স বিডি হিসেবে আমার চলতি বছরের অংশীদারি চলতি হিসেবে চলে আসবে জানুয়ারি 1-এর ব্যালেন্সটা। 31শে ডিসেম্বরে এখানে লেখা আছে বেতন যা আবন্টন হিসেবে প্রদর্শিত হয়নি, দ্যাট মিন্স ভুলে বাদ পড়ে গেছে, সেই আইটেমটা এখানে আসবে। কখনো কখনো অঙ্কের মধ্যে দেখতে পাবে তোমরা যে বলা আছে যে বেতন প্রদান করা হয় নাই, হ্যাঁ, সেই জিনিসটা এখানে আসবে। এরপরে লাভ লোকসান বন্টন হিসাবে যে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ, দ্যাট মিন্স অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের যে পাওনা সেই জিনিসগুলো এখানে আসবে। এরপরে আরেকটা জিনিস দেখো যে অংশীদারদের চলতি হিসাবে আন্তঃলেনদেনের জন্য, আন্তঃলেনদেনটা কি? একজন অংশীদার যদি অন্য অংশীদারের বেতন দিয়ে দেয় বা একজন অংশীদার অন্য অংশীদারের মুনাফার নিশ্চয়তা দেয়, তাহলে সেই জিনিসটা আমার, এটাকে বলা হয় আন্তঃলেনদেন, সেই লেনদেনটা আমার অংশীদারদের চলতি হিসেবে ক্রেডিট পাশে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অংশীদারদের চলতি হিসেবে ডেবিট পাশে যে জিনিসগুলো, উত্তোলন আসবে, যদি কোনো অংশীদার টাকা উত্তোলন করে নেয় সেই উত্তোলন আসবে, উত্তোলনের সুদ আসবে, লাভ লোকসান বন্টন হিসেবে যে সুদ আমরা চার্জ করেছিলাম পণ্য উত্তোলন, সেটা আমার এই অংশীদারদের চলতি হিসেবে আসবে। এছাড়াও অংশীদারদের চলতি হিসেবে আন্তঃলেনদেন আসবে। এইভাবে আমরা ব্যালেন্সিং করে আমরা যে ব্যালেন্সটা পেলাম, দেখা যাচ্ছে যে অংশীদারদের চলতি হিসেবে সাধারণত ক্রেডিট ব্যালেন্স শো করে। ক্রেডিট ব্যালেন্স মিন্স হচ্ছে ক্রেডিটটা যেই পাশ বড় হবে সেই ব্যালেন্স শো করবে। আমার ক্রেডিট পাশটা সাধারণত বড় হয়, এই জন্য ক্রেডিট ব্যালেন্স শো করে এবং এটা পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হিসেবে পরবর্তী বছর এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এখন আমরা দেখব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আমি আগেই বলেছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে আমাদের মূলধনটা পরিবর্তিত হবে। এখানে খেয়াল করো তোমরা অংশীদারদের মূলধন হিসাব, এখানে মূলধনের ব্যালেন্সটা দেখো শেষে এগুলো অ্যাডজাস্ট হয়ে এইগুলো অংশীদারি কারবারের কাছে অংশীদারদের যে পাওনা সেগুলো অ্যাডজাস্ট হয়ে মূলধনটা প্রত্যেক বছর পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা শুধুমাত্র একটা হিসাব রাখবো, অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাবটা আগের মতোই, তোমরা খেয়াল করো আমরা যে চলতি হিসাবটা আগের বার করেছিলাম সেই চলতি হিসাবের মতোই এখানে আমার ডেবিট ক্রেডিট দেওয়া আছে। আমি ক্রেডিট পাশটা আগে দেখছি, যেহেতু মূলধন আমার অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স বিডি বিগত বছরের মূলধনটা এখানে আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে নগদান, ব্যাংক অথবা সম্পত্তি হিসাব, অতিরিক্ত মূলধন। আগের মতোই অতিরিক্ত মূলধন যদি আমি নগদ টাকায় নিয়ে আসি বা চেকে দেই বা নগদ টাকা না নিয়ে এসে যদি কোনো সম্পত্তি নিয়ে আসি কারবারে, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হিসেবে এভাবে আসবে। এরপরে হলো বেতন, যা আমি আবন্টন হিসেবে সমন্বয় করিনি,
আবন্টন হিসাবে আমি দেখাতে ভুলে গিয়েছি, সেই বেতনটা এখানে আসবে। এরপরে লাভ লোকসান হিসাব বন্টন হিসেবে যেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করেছিলাম, দ্যাট মিনস অংশীদারদের যে পাওনাগুলো, যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ, এটা যার যার অংশ তার তার টাকার পরিমাণে চলে যাবে সেই অংশীদারে। এখানে আমার ক, খ, গ 3টা কাল্পনিক অংশীদার আছে এবং অংশীদারদের হিসাব, এটা হচ্ছে আন্তঃলেনদেন। আমি আগের বারও বলেছি আন্তঃলেনদেন হচ্ছে সেই লেনদেন যদি কোনো অংশীদার অন্য অংশীদারকে এ মর্মে নিশ্চয়তা দেয় যে তার লাভের অংশ সে এককভাবে পরিশোধ করবে অথবা তাকে বেতন দিবে, সেই ক্ষেত্রে আন্তঃলেনদেনটা এখানে আসবে। এবং পরবর্তীতে আমরা দেখছি যে উত্তোলন হিসাব, ডেবিট অংশটা আমার এখানে আসছে, আর লাভ লোকসান বন্টন হিসাব যেটা আমি আগের দিকে ডেবিট করেছিলাম, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এবং অংশীদারদের আন্তঃলেনদেন, এগুলো আমার মূলধন হিসাব সাধারণত ক্রেডিট ব্যালেন্সই শো করে। আমার ক্রেডিট পাশটা অলওয়েজ বড় হবে এবং এই ব্যালেন্সটা বিডি হিসেবে, এই মূলধনের সিডি ব্যালেন্সটা বিডি হিসেবে পরবর্তী বছর ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এই ছিল আমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে আমি দেখতে পেলাম আমার এই অংশীদারদের মূলধন পদ্ধতি 2 রকম, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে পরিবর্তনশীল। পরবর্তী ক্লাসে আমরা অঙ্কের মাধ্যমে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।